সুগন্ধ মিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো WBIFMS-এ কীভাবে আপনারা কোনো একজন এমপ্লয়ির HRMS-এর আইডি জেনারেট করবেন। যে কোনো একজন গভর্নমেন্ট পার্মানেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যিনি কাজ করেন, সে গ্রুপ ABCD যাই হোক না কেন, তার কীভাবে আপনি HRMS-এর আইডি জেনারেশন করবেন এই ভিডিওতে দেখাবো। একদম প্রথম থেকে দেখাবো। তো প্রথম থেকে দেখানোর অর্থ হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদানে গিয়ে ওই বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার প্রথমে কিন্তু অ্যাড করে নিতে হবে। জন্যে প্রথমে আমাদের ডিডিও লগইনে ঢুকতে হবে, ঠিক আছে? আমি দেখুন একদম প্রথম থেকে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আমি ঠিক এই মুহূর্তে ডিডিও লগইনে লগ ইন করে আছি। এরপর প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদানে যেতে হবে। প্রদানে গিয়ে এখানে ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিটাকে আমি ক্যান্সেল করে এগোবো। HRMS-এর আইডি জেনারেশন করার জন্য প্রথমে কিন্তু তার অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। তো দেখুন প্রদানে গেলাম, এখান থেকে মাস্টার থেকে বেনিফিশিয়ারি মাস্টারে যাওয়ার পরে ঠিক এইরকম পেজ আপনার সামনে আসবে। এরপর আপনাকে ওই এমপ্লয়ির প্রথমে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে বেনিফিশিয়ারির নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপটা এখানে সেভিং করতে হয়, বা যার যেটা আছে সেভিংটাই হয় এমপ্লয়িদের। আর বেনিফিশিয়ারি পার্মানেন্ট এমপ্লয়ি যখন এমপ্লয়ি হিসাবে করতে হবে, কোন গ্রুপে আছে সেটা করে দিতে হবে। আর প্যান নাম্বার, মোবাইল নাম্বার, যত তথ্য আপনার কাছে থাকবে সব তথ্যই আপনি দেবেন। আর যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো তো দিতেই হবে, ঠিক আছে? তো আমি এক এক করে আপনাদের এগুলো সব তথ্যগুলো ইনপুট করে দেখুন তার বেনিফিশিয়ারি এখানে অ্যাড করে দেখাচ্ছি। দেখুন এই সব তথ্য দিয়ে দিলাম, নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ইত্যাদি সব তথ্য যতদূর আমার কাছে ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে জাস্ট সেভ করতে হবে, ঠিক আছে? তো সব তথ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি না, খানিকটা মাস্ক করে রেখে দিচ্ছি, ব্লার করে রাখছি, কারণ এগুলো তো পার্সোনাল ইনফরমেশান। এইভাবেই আপনারা করবেন, ঠিক আছে? আর এইখানে দেখুন এই অ্যাকাউন্ট টাইপটা সেভিং, কারেন্ট সেগুলো দেখে নেবেন, সেভিংই হয় বেশিরভাগ। আর বেনিফিশিয়ারি পার্মানেন্ট এমপ্লয়ি যদি হয় অবশ্যই এমপ্লয়ি করবেন। এইখানে অ্যারোতে টাচ করলে কিন্তু অনেক ড্রপ ডাউন মেনু আপনারা পাবেন, যেটা হবে সেটা করবেন। এখানে তিনি এমপ্লয়ি, তাই এমপ্লয়ি করেছি। গ্রুপটা যার যে ক্ষেত্রে যে গ্রুপ হবে সেই গ্রুপটা আপনারা আগের থেকে জেনে নিয়ে করবেন। তারপরে যা যা তথ্য আছে সেই সব তথ্যগুলোর মধ্যে দেখবেন মোবাইল নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট এবং স্টার চিহ্ন দেওয়া আছে, ওটা দিতেই হবে। হয়ে গেল। আপনারা যদি মনে করেন যে এরকম একাধিক করবেন, তো একাধিক কিন্তু পরপর করে অ্যাড রো করে বাড়াতে পারেন, ঠিক আছে? এখানে যেহেতু একজনের ক্ষেত্রেই আমি করতে চাইছি তাই একটিই রাখলাম। আর এইটার বিস্তারিত ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন। এর আগে এই চ্যানেলে কিন্তু অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তো এই সব হওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে সেভ করে নেব, ঠিক আছে? সেভ করে নিলে দেখুন রেকর্ড ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর দেখুন এখান থেকে এটা অ্যাপ্রুভ এখনও করা হয়নি, তো অ্যাপ্রুভ করার জন্যে এইখান থেকে এই আনঅ্যাপ্রুভটা তো সিলেক্টেড রয়েইছে। এইবার এই আনঅ্যাপ্রুভকে সিলেক্ট করার পর ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা একটু সার্চ করব। সার্চ করলেই তখন তার অ্যাকাউন্ট নাম্বারটা দেখে সেইটাকে আবার আমাদের অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো দেখুন আমরা অ্যাকাউন্টটাকে এইভাবে সার্চ করে নেব। দেখুন অ্যাকাউন্টটা এখানে বসালাম, অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমরা IFSC কোড বসাতাম তাও হতো। এবারে সার্চ করব, সার্চ করার পরে দেখুন এই অ্যাকাউন্টটা এখানে চলে এলো, ঠিক আছে? তার একটা বেনিফিশিয়ারি আইডিও এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন অ্যাপ্রুভ ফ্ল্যাগ যে জায়গাটা আছে এখানটায় জাস্ট আপনাকে একটা টিক মারতে হবে, টিক মেরে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। দেখুন এখানে এই অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ যেই করে দেবো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু একই উপায়ে অ্যাপ্রুভড লিখে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা সার্চও করে নিয়ে দেখতে পারেন এটা অ্যাপ্রুভ হলো কি না। এইটুকু হওয়ার পর আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান লিস্টে চলে যেতে হবে। এই অ্যাপ্লিকেশান লিস্টটা যদি এখানে এইরকমভাবে না থাকতো আবার একবার ডিডিও লগ ইনে কিন্তু লগ ইন করতে হতো, ঠিক আছে? আমরা এটা কিন্তু ডিডিও লগ ইন করেই এই কাজগুলো করছি। তো ওই প্রদানে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাড তো করা হয়ে গেল। হওয়ার পরে এবারে HRMS-এ যেতে হবে। HRMS-এ গিয়ে HRMS আইডি জেনারেট করার জন্য ডিএসসির এইখানে প্রয়োজন হয় না, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার জন্য ডিএসসির প্রয়োজন হবে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখুন HRMS-এ ঢুকলাম, ঢোকার পরে এই মাস্টারে যাব। এই যে বাধারে মেনুগুলো আছে তার মধ্যে দেখুন এইখানে খানিকক্ষণ পরে এই অ্যাপ্লিকেশানটা আর থাকে না, তখন এই অ্যাপ্লিকেশানে যেতে গেলে আবার আমাকে নতুন করে ডিডিও লগ ইনে লগ ইন করতে। আমি একদম লাইভ আপনাদের করে দেখাচ্ছি। এরপর
এমপ্লয়িতে যাব, এমপ্লয়িতে যাওয়ার পরে এইচআরএমএস আইডি জেনারেশন এইখানে যাচ্ছি। এইখানে যাওয়ার পর দেখুন একটা একটা করে তথ্য আপনাকে পুট করতে হবে। দেখুন এই আপডেটে ক্লিক করব আর একটা করে প্রথমে জেনারেল ইনফরমেশান, তারপরে পে ইনফরমেশান, অফিস ডিটেলস এক এক করে আমরা তথ্যগুলো পুট করব, ঠিক আছে। তো আসুন প্রথমে এই প্রথম আপডেটে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এইখানে তার জেনারেল ইনফরমেশান এইটা দেখুন এটা টিক হয়ে আছে, ঠিক আছে। পে ইনফরমেশানে যখন ক্লিক করবেন তখন এইখানে আসবে, মানে একটার পর একটা যেতে হবে, ঠিক আছে। তো দেখুন এই জেনারেল ইনফরমেশানটা প্রথমে আপনাকে ভরতে হবে, ভরার পরে তারপরে এগোতে হবে এই এক এক করে, ঠিক আছে। তো আমরা প্রথমে জেনারেল ইনফরমেশান তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সব ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করে একটু একটু করে পে ইনফরমেশান, অফিস ডিটেলস পরপর আমরা এগোবো, ঠিক আছে। তো একদম ধৈর্য ধরে একটু দেখুন, পুরো একদম স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদের আমি কিন্তু দেখাচ্ছি। দেখুন এরপরে পরপর তথ্যগুলো আমরা কিভাবে দেব। তো অ্যাক্টিভ স্ট্যাটাসকে অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে। এটাকে ইনঅ্যাক্টিভ যদি রাখেন মাইনে হবে না। মান্থটা রাখতে হবে কোন মাস থেকে অ্যাক্টিভ করছেন সেইটা। এরপর দেখুন সার্ভিস টাইপটা এখানে কী হবে, সার্ভিস টাইপটা এখানে হবে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন উইথ এফেক্ট ফ্রম, তো উইথ এফেক্ট ফ্রম জয়েনিং ডেটটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে দেখুন এমপ্লয়ি টাইপটা কী আছে, এমপ্লয়ি টাইপটা এখানে পার্মানেন্ট দেবো আমরা, ঠিক আছে। তো পার্মানেন্ট টাইপ, যেহেতু পার্মানেন্ট পোস্টে জয়েন করছে, পার্মানেন্ট দিয়ে দিলাম। উইথ এফেক্ট ফ্রম ওই ডেটটা দিয়ে দিলাম। এমপ্লয়ির কনফার্মেশন 3 বছর পরে হয়, কিন্তু পার্মানেন্ট পোস্টে জয়েন করছে বলে আমরা এখানে পার্মানেন্ট হিসেবেই ট্রিট করি এটাকে। কোনো ক্ষেত্রে যদি অন্যরকম কিছু হয় আপনারা সেই অফিসের রেসপেক্টে যা হবে সেরকমভাবে দেবেন। পার্মানেন্টের জায়গায় যদি আপনার পার্ট টাইম, টেম্পোরারি ইত্যাদি দিতে হয় দেবেন। এমপ্লয়ি টাইপ দেখুন, তারপরে এমপ্লয়মেন্ট টাইপ পার্মানেন্ট দিলাম, এমপ্লয়মেন্ট টাইপ গেল। তারপরে এমপ্লয়ি টাইপ যেটা সেটাও আমি এবারে এমপ্লয়ি টাইপ যেটা, সেই এমপ্লয়ি টাইপটা হচ্ছে এখানে এমপ্লয়েড এইটা দেবো, ঠিক আছে। আচ্ছা, উইথ এফেক্ট ফ্রম দিয়ে দিলাম এইটা। তারপরে দেখুন কি বলছে, প্রিভিয়াস ইউনিক আইডি সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ক্যাডার, এবার ক্যাডারটাকে আপনাকে এখান থেকে খুঁজতে হবে, ঠিক আছে। তো কোন ক্যাডার এটা আপনার অফিসের রেসপেক্টে কিন্তু আপনাকে খুঁজতে হবে। যেরকমভাবে আপনাদের অফিসে আছে সেইভাবে আপনারা খুঁজবেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে খুঁজছি ক্যাডারটা কী আছে, ঠিক আছে। তো দেখুন এখানে ক্যাডারটা হবে হচ্ছে আদার ক্যাডার, যার যেরকম ক্যাডার হবে সেই ক্যাডারটা লিখবেন। এই ক্যাডারটা কিন্তু এখানে আদার ক্যাডার হবে, ঠিক আছে। আদার ক্যাডার সিলেক্ট করে দিলাম। আদার ক্যাডারটা এই করে এবারে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করছি। দেখুন প্লিজ সিলেক্ট ডেট অফ জয়েনিং, তো ডেট অফ জয়েনিংটা এক্ষেত্রে আগে লিখতে বলছে। তো ডেট অফ জয়েনিংটা আমরা এখানে করে দেবো ক্যাডার উইথ ইফেক্ট ফ্রম, এই জায়গাটাতে আমরা ডেট অফ জয়েনিংটা লিখে দিলাম। তারপরে দেখুন গ্রুপ, সিলেক্ট গ্রুপ বলছে, তো কোন গ্রুপের ক্যাডার, মানে তিনি কোন গ্রুপের এমপ্লয়ি, গ্রুপ বি করে দিলাম। গ্রুপ ইফেক্টটাও ওই ডেট অফ জয়েনিংয়ের ইফেক্ট দিয়ে দিলাম। এবারে দেখুন ডেট অফ বার্থটা তার কী হবে, তো এইটা সিলেক্ট করে আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ডেট অফ বার্থটা করার সময় আপনারা আগে দেখে নেবেন যে কোন সালে তার জন্ম, সেই সালটাকে আগে সিলেক্ট করবেন। তো সালটাতে পৌঁছতে গেলে অনেক ক্ষেত্রে কী হয়, এই আসে না। তো একটা সাল সিলেক্ট করবেন, তারপরে আবার দেখবেন উপরের দিকে বা পেছন দিকে আপনি আবার কিছুটা যেতে পারছেন। হ্যাঁ, ধরুন এই যে রয়েছে 1989, তা আরও আগে যদি যেতে হয় এটাকে সিলেক্ট করে আবার এগোতে হবে, বুঝতে পেরেছেন। তো আমার দরকার হচ্ছে এখানে 1990, তো 1990 আমার দরকার এবং মাস দরকার অক্টোবর মাস। তো 1990-এর আমি অক্টোবরে চলে এলাম। তারপরে দেখুন আমার যে দিনটা দরকার সেটা হচ্ছে এইটা হয়ে গেল। এবার দেখুন এভিডেন্সটা কি দিয়েছেন, তো অ্যাডমিট কার্ড করে দিচ্ছি, যার যেরকম হবে সে সেরকম দেবেন। ডেট অফ জয়েনিং অ্যাট সার্ভিস, কবে জয়েন করেছেন উনি সার্ভিসে সেই ডেটটা দিয়ে দিলাম। ডেট অফ জয়েনিংটা ফোরনুন বা আফটারনুন আছে, এটা ফোরনুনই জেনারেলি হয়। এবার অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটা দিতে হবে, যে অর্ডারে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অর্ডার নাম্বার আর ডেটটা এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের দিয়ে দিতে হবে। দেখুন এইবারে আমি আপনাদের একটু দেখাই, সমস্ত তথ্যগুলো দিয়ে দিলাম। যে জায়গায় দেখবেন এই অ্যারো চিহ্নটা আছে সেখানে জাস্ট এই অ্যারোর এখানে
টাচ করলেই মানে ক্লিক করলেই আপনার, যেমন ধরুন জিআইএস গ্রুপ, উনি কোন গ্রুপে পড়বেন, এই যে এইগুলো অ্যারোতে টাচ করলেই মানে ক্লিক করলেই আপনার অপশানগুলো দেওয়ার জায়গা আসবে, ঠিক আছে। জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার নতুন কিছু নেই, এরকমভাবে একটা কিছু ফেলে দেবেন, ঠিক আছে। এরকমভাবে দিয়ে দেখুন এখানে নাম, মোবাইল নাম্বার আর যাবতীয় যত তথ্য আছে সমস্ত তথ্য যতটা পারবেন দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে জাস্ট এখানে টিক মারবেন, দেখবেন ওই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে গেছে। অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে ফিমেল, এই যে জেন্ডারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফিমেলকে মেল করলে, মেলকে ফিমেল করলে দেখবেন সে ছুটির অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অর্থাৎ কি না, কোনো ফিমেলকে যদি মেল হিসেবে আপনি এখানে দেখান, ম্যাটারনিটি লিভের আবেদন করতে পারবে না, চাইল্ড কেয়ার লিভের আবেদন করতে পারবে না, এই সমস্যাগুলো কিন্তু থেকে যাবে। আবার যদি কোনো ছেলেকে ফিমেল হিসেবে দেখান, তাহলে সে প্যাটার্নিটি লিভের আবেদন করতে পারবে না বা অন্যান্য সমস্যাগুলো হবে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন আপনি, ঠিক আছে। যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো কিন্তু সমস্তটাই আপনাকে করে দিতে হবে। এখানে স্টার চিহ্নগুলো কিন্তু ভেরি ম্যান্ডেটরি ফিল্ড, সেগুলো কিন্তু সব ঠিকঠাক করে আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এইটুকু করবার পরে আপনি এবারে এটাকে সেভ করবেন। আরও তথ্য দেওয়া যেত, যদি আপনার কাছে থাকে আপনি দেবেন। তো দেখুন এইটাকে আমি এবারে সেভ করব। দেখুন কি বলছে, সাম এরর, প্লিজ ট্রাই এগেইন, এপিক নাম্বার ফ্রম লুকআপ। এপিক নাম্বারে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তো এপিক নাম্বারটাকে সে দরকার হলে বাদ দিয়ে দিচ্ছি। এপিক নাম্বারটা অনেক সময় নিতে চায় না, তো এপিক নাম্বার দেখুন বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি এটাকে সেভ করছি। দেখুন ডাটা সাকসেসফুলি সেভড হয়ে গেল, ডাটা সেভ সাকসেসফুলি। এরপর এটা সেভ হয়ে গেল, ইউ হ্যাভ নট চেঞ্জেস এনিথিং দিস পেজ। সেভ করতে গেলে এই অপশানটা আবার আসছে। এইবারে দেখুন আপনার পে ইনফরমেশানে আমাদের যেতে হবে, দেখেছেন একটা যেই হয়ে গেল, অন্য ইনফরমেশানে আমরা অন্যটায় পট করে চলে যেতে পারছি। যতক্ষণ না পর্যন্ত এটা না হবে পরেরটায় আমরা যেতে পারছি না, ঠিক আছে। তো এইরকমভাবে প্রত্যেকটা জায়গা আমাদের সব ঠিকঠাক করে ফিল আপ করতে হবে, ওকে। তো এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখুন পে ইনফরমেশানগুলো দিতে হবে। রোপা, কোন রোপাতে তার মাইনেটা হবে, দেখুন এখানে রয়েছে রোপা 2019। তো রোপা 2019টা সিলেক্ট করে নিলাম। তো উইথ এফেক্ট ফ্রম, কবে থেকে এফেক্ট হচ্ছে, যেদিন থেকে তিনি জয়েন করছেন সেই দিন থেকে। এবার দেখুন পে স্কেল লেভেল, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অর্ডারে লেখা আছে কোন লেভেলে তার মাইনেটা হবে, সেই লেভেলটা দেখে আপনাকে করতে হবে, ঠিক আছে। এইটা একটুখানি এখান থেকে আপনার খুঁজতে হবে, মিনিমাম এন্ট্রি পে ইত্যাদি নানা কথা এখানে বলা আছে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু খুঁজে খুঁজে দেখে দেখে করতে হবে। দেখুন এইরকমভাবে সার্চ করে আমাদেরকে বের করতে হবে কোন লেভেলে তার পেটা হবে, ঠিক আছে। রোপা 9-এ, তো রোপা 9-এ যে গ্রেড পে আছে সেই গ্রেড পে অনুযায়ী তার কোন লেভেলে পে হবে, এটা আপনারা একবার রোপা 9টা দেখে নিতে পারেন, ঠিক আছে। আমি দেখুন একটা 3600 গ্রেড পে লেভেল 9, এইখান থেকে তার মাইনেটা শুরু হবে 28,900 থেকে। আমি এই জায়গাটাতে ফিট করতে চাইছি, এই জায়গাটাতে নিতে চাইছি। এক্ষেত্রে আবার দেখবেন অনেক ক্ষেত্রে না এন্ট্রি পয়েন্ট বলা থাকে কারোর ক্ষেত্রে, যদি কারোর এন্ট্রি পয়েন্ট বেসিক কিছু মিনিমাম বলা থাকে সেইটা ধরতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেটা লেখা থাকবে। যেমন ধরুন এই ক্ষেত্রে 31,600 একটা মিনিমাম এন্ট্রি পে, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে তাই করতে হবে, যদি না থাকে তাহলে এইটাকে ধরে নিতে হবে। 3600 গ্রেড পে লেভেল 9, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য একটু বলে দিলাম আপনাদের, ওকে। তো তারপরে বেসিক পে কত হবে, যেমন 28,900 একটু আগে বললাম, সেটা কোন ডেট থেকে এফেক্ট হবে, যেদিন থেকে তিনি জয়েন করছেন সেদিন থেকে। আচ্ছা, WBHS ক্যাশলেসে তিনি আছেন কি না, তো যদি থাকতে চান তাহলে ইয়েস করতে হবে, যদি না থাকতে চান তাহলে নো করতে হবে, ওকে। তাহলে আমি এটা নো করলাম। তারপরে দেখুন কি বলছে, রেসিডেন্স টাইপ, সিলেক্ট রেসিডেন্স টাইপ, এই জায়গাটাতে ক্লিক করছি। ক্লিক করে দেখুন তিনি কোথায় থাকেন, তো এটা ওন রেন্টাল হাউস, এই জায়গাটা করে দিচ্ছি। যদি গভর্নমেন্ট হাউজিংয়ে থাকতেন তাহলে গভর্নমেন্ট কোয়ার্টার বা এইসব করতে হতো, ওকে। এটা করে দিলাম, হয়ে গেল এটা, ঠিক আছে। এইবারে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো ব্যাঙ্ক ডিটেলস কীভাবে দেবো আমরা, বেনিফিশিয়ারি বা অ্যাকাউন্ট নাম্বার এইভাবে আমরা সার্চ করে নেবো, সার্চ করে নিয়ে ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিয়ে এটা সেভ করতে হবে। তো ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়ার জন্য বেনিফিশিয়ারি নাম যেটা আছে সেই নামটা এখানে টাইপ করলেই দেখবেন চলে আসবে। আইএফএমএস এই সিস্টেমটা আছে, তো এটা ক্লিক করে নিলাম, ঠিক আছে। নিয়ে এটা বাইরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা যদি সেভ করতে যাই তাহলে কি হচ্ছে একটু আমরা দেখি। দেখুন এন্টার ব্যাঙ্ক ডিটেলস, তো নামটা এখানে এসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এবার দেখুন এই যে ক্লিক করলাম চলে এসছে। অনেক সময় এরকম হয় একাধিকবার ক্লিক করার পরে তারপরে সেইবারে দেখুন এটা যখন আমি সেভ করব, যদি সব তথ্য আমার ঠিকঠাক দেওয়া থাকে তাহলে কিন্তু এটা সেভ নিয়ে নেবে, ঠিক আছে।
তো দেখুন এখানে কি আসছে, ডাটা সেভ সাকসেসফুলি সেভড। এখানে একটা জিনিস দেখুন, রিকোয়েস্ট আইডি পড়েছে, ইউনিক নাম্বার কিন্তু এখনও পড়েনি। তার মানে ইউনিক নাম্বারটা এখনও, মানে ইউনিক নাম্বার মানে এইচএনএমএসের আইডি যেটা জেনারেট করছি সেটা কিন্তু এখনও আসেনি। ওকে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমাদের অফিস ডিটেলসে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো দেখি নিচে কি বলছে, নিচে আরেকবার একটু সেভ করে নিই। দেখুন, ইউ হ্যাভ নট চেঞ্জেস এনিথিং ইন দিস পেজ, এটা এলো। আসার পর আমরা আবার দেখুন অফিস ডিটেলসে ক্লিক করছি। অনেক সময় এরকম হয়, একবারেও চলে আসে, কখনো দেরিও হতে পারে। এইবার দেখুন এই তথ্যগুলো আমাদের দিতে হবে। রিকোয়েস্ট আইডি বলেছে, এখনও দেখুন ইউনিক আইডি কিন্তু এখনও জেনারেট হয়নি। তাহলে এখানে প্যান নাম্বার বা অন্যান্য জায়গাগুলো এবার আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, যার যার অফিসের রেসপেক্টে তারা সেইভাবে এগুলো পূরণ করবেন। ঠিক আছে, এগুলো আমি আবার পূরণ করব সব ঠিকঠাক করে। দেখুন এখানে প্যান নাম্বার দেওয়ার পরে ডিপার্টমেন্ট দিতে হবে। ডিপার্টমেন্ট এলওবি থেকে সার্চ করতে হবে। সার্চ করে এখান থেকে আপনারা আপনাদের মতো করে যার যেরকম অফিস সেই অনুযায়ী ডিপার্টমেন্টটাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে দেখুন পোস্টটাকে এবার সিলেক্ট করতে হবে, কোন পোস্টে ইনকামবেন্ট জয়েন করেছেন। ঠিক আছে, পোস্টটাকে এখান থেকে খুঁজতে হবে, খুঁজে দিতে হবে। তো দেখুন এইটা কিন্তু অনেক সময় আসতে একটু সময় নিয়ে নেয়। দেখুন এইবারে পোস্টটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যে পোস্টটা সেটা একটু সার্চ করে নেব। সার্চ করে নিয়ে এই পোস্টটাকে এখানে টিক মার্ক দিয়ে চেকবক্সে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দেবো। সিলেক্ট অ্যান্ড ক্লোজ একবারে না দিলে দুবারে দিতে হবে, দুবারে না দিলে তিনবারে দিতে হবে, এরকম কিন্তু হয়। ঠিক আছে, তো পোস্ট হয়ে গেল। এবারে ডেজিগনেশনটা দিতে হবে। পোস্ট ডেজিগনেশন অনেক ক্ষেত্রে একই রকম হতে পারে। ঠিক আছে, তো দেখুন একই পদ্ধতিতে আমি ডেজিগনেশনটাও এলওবি থেকে সার্চ করে খুঁজে দেখিয়ে দিলাম। অনেক সময় লেগে যাচ্ছে, তো সবটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তারপর দেখুন সেম অ্যাজ অ্যাভাব করে দেবো, এমপ্লয়িজ প্রেজেন্ট অফিস ডিটেলস সেম অ্যাজ অ্যাভাব করে দিলাম। ঠিক আছে, তাহলে আর কিছু করা লাগলো না। এইবারে কোন সেকশানে তার মাইনেটা হয় সেই সেকশানটাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর বাকি সব দেখুন বাই ডিফল্ট চলে এসছে। আর প্লেস অফ পোস্টিং, প্লেস অফ পোস্টিংটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দেখুন এখানে টিক স্টার চিহ্ন রয়েছে। ঠিক আছে, এটা দিতে হবে, হেড অফ অ্যাকাউন্টটা দিতে হবে, সেকশনটা দিতে হবে। এরপর দেখুন অফিসটা দিয়ে দিলাম, অফিসের উইথ এফেক্ট ফ্রম এই ডেটটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন বাকিগুলো চলে এসছে। এবার সেকশনটা, তো অফিস অফ ডিডিওর অফিসটা যেটা, সেটাকেই আমি কপি করে এখানে দিয়ে দিয়েছি। আপনাদের অন্যরকম কিছু মনে হলে অন্যরকম দেবেন। এবার সেকশন, কোনো একটা অফিসে অনেকগুলো সেকশানে বিল হতে পারে, ছোটো অফিসে একটি মাত্র সেকশন থাকতে পারে, সেটা অফিস টু অফিস ভ্যারি করে। তো সেই সেকশনটাকেও আমি এখানে সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম। এবারে পে হেডটা দিতে হবে, আবার এলওবিতে ক্লিক করতে হবে। যা যা পাশেই এলওবি পাবেন, আতস কাচের চিহ্ন পাবেন, সেগুলো সেইখান থেকেই কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, এইবারে কোন হেডে মাইনেটা হবে সেই হেডটাকে কিন্তু এখান থেকে ঠিক মতো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে হেডে তার মাইনেটা হওয়ার কথা সেই হেডটাকে সিলেক্ট করে দেখুন এই চেকবক্সে ক্লিক করলাম, ক্লিক করে এই সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম। হয়ে গেল। হওয়ার পরে আমি কিন্তু সম্পূর্ণ লাইভ আপনাদের দেখাচ্ছি। এখানে সেভ করে দেবো। সেভ করলে দেখুন আবার সেভ হয়ে গেল। এবারে যেতে হবে রিলেশনশিপ ইনফরমেশান। রিলেশনশিপ ইনফরমেশানে ক্লিক করলাম, ক্লিক করে এইবারে রিলেশনশিপ ইনফরমেশানে তার তথ্যগুলো দিতে হবে। অর্থাৎ তিনি যদি ম্যারিড হন তাহলে সেই ম্যারিড হলে স্বামীর নাম বা স্ত্রীর নাম যার যেরকম হবে সেটা এখানে পুট করতে হয়। পুট করার জন্য জাস্ট এখানে আমরা কি করব, ইনসার্ট ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে তার সঙ্গে কার কী রিলেশনশিপ এই সবগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি সবটা আপনাদের দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন এখানে স্পাউসের নাম, ঠিক আছে, তার হাজব্যান্ডের নাম এইখানে দেখুন। এই অ্যারোতে ক্লিক করলে রিলেশনশিপ টাইপটা কেমন সেটা এখানে দেখাবে। যা হবে সেই রিলেশনশিপ টাইপ, স্পাউস হলে স্পাউস, ডটার হলে ডটার, ওয়াইফ হলে ওয়াইফ, যাই হোক যা যেমনভাবে আছে সেইভাবে আপনাকে দিতে হবে। তারপরে তার ডেট অফ বার্থ দিতে হবে, এমপ্লয়েড কিনা সেটা দিতে হবে, কবে বিয়ে হয়েছিল সেটা দিতে হবে, ইত্যাদি সমস্ত কিছু দিতে হবে। দেখুন এখানে তিনি পিডব্লিউডি বা এই ধরনের কোনো কিছু আছে কি না, ঠিক আছে, মানে এই হ্যান্ডিক্যাপ কিনা তিনি, এটা নান করে দিলাম। ঠিক আছে, এবার ঠিকানাগুলো সব দিয়ে দিলাম। এখানে যেটা এলওবি আছে সেখানে কিন্তু সিলেক্ট করে দিই, মানে এলওবি থেকে সিলেক্ট করতে হবে। যেমন ডিস্ট্রিক্টটা স্টেট ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট আসে, ডিস্ট্রিক্টটা এখানে এলওবিতে ক্লিক করতে হবে। ক্লিক করে যে ডিস্ট্রিক্টটা হবে আপনার সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, পিন নাম্বার দেবেন, দিয়ে এটা এই একই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে জাস্ট এইখানে ক্লিক করে এই পুরো অ্যাড্রেসটাকে কপি করে নিতে পারবেন আপনি। ঠিক আছে, তারপরে দেখুন এখানে বাই ডিফল্ট সব চলে এলো। ঠিক আছে, তো এইখানে দেখুন রয়েছে এমপ্লয়িজ স্পাউস ডিটেলস। তো সার্ভিসের ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে, কোন সার্ভিসটা তিনি করেন। তো দেখুন এখানে কি আছে,
গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড এইটা দিচ্ছি, যার যেখানে যেটা হবে সে সেটা দেবেন, ঠিক আছে। সার্ভিস টাইপটা তার কেমন হবে, তো সার্ভিস টাইপটা তার কীরকম হবে সেটা একটুখানি এখান থেকে দেখে বুঝে নিয়ে আপনারা করবেন, ঠিক আছে। তো এখানে একটু দেখে নেবেন যে কোনভাবে তার সার্ভিসটা কোথায় আছে, ওকে, সেই রকমভাবে দেখে নিয়ে আপনারা করবেন। করার পরে তার যদি কোনো এমপ্লয়ি আইডি থাকে সেই এমপ্লয়ি আইডি নাম্বারটা দেবেন। এইচআরে ড্র করছে কি না সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এইচআরে ড্র করলে কত অ্যামাউন্ট দিচ্ছে সেটা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো এখানে দিতে হবে। তার প্লেস অফ পোস্টিং কত দূরে সেটা দিতে হবে, ইত্যাদিগুলো আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এমপ্লয়ি নাম্বারটাও আমি এখানে দিয়ে দেবো। তো সব তথ্যগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার দেখুন এখানে সেভ করতে এইচআরে কত পান সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এটা এখানে সেভ করে দিচ্ছি। যদি কারো স্পাউস চাকরি না করে তাহলে এগুলো না দিলেও চলবে। দেখুন এখানে কি বলছে, প্লিজ চেঞ্জ এমপ্লয়ি স্ট্যাটাস অ্যাজ ম্যারিড বিফোর প্রসিডিং স্পাউস এন্ট্রি। তো এইখানটাতে ডেটের কোনো একটা সমস্যা হয়েছে, তো ডেটটা এখানে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এরকম কিন্তু হতে পারে, এগুলো একটু দেখে নেবেন আপনারা কোথায় কি ভুল হচ্ছে। দেখুন ওই এররটা কেন দিচ্ছিল, দেখুন আমি যখন এমপ্লয়ি এন্ট্রি করেছিলাম জেনারেল ইনফরমেশান, তখন আমার একটা ভুল হয়েছিল। সেই ভুলটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আমি এখানে কোনো কারণে ম্যারিড করিনি, ঠিক আছে। তো এই ম্যারিড যখনই আমি করে নেব তখন কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। ম্যারিড করে নেওয়ার পরে উইথ এফেক্ট ফ্রম একটা ডেট দিতে হবে, কোন ডেট থেকে তার ম্যারিড স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। সেই ডেটটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আমাকে সেভ করতে হবে, ঠিক আছে। এটা সেভ হয়ে গেল। পে ইনফরমেশান আগেই করে দিয়েছি, আদার অফিস ডিটেলস করেছি। রিলেশনশিপ স্ট্যাটাসে গিয়ে কিন্তু দেখুন আবার আপনাকে মানে যেহেতু আমার সম্পূর্ণটা আমি করেছিলাম কিন্তু কোথাও একটা ভুল হয়েছে, আবার এগুলো সব ভরতে হবে, ঠিক আছে। তো এগুলো আবার আমি ভরে নিচ্ছি, ঠিক আছে। দেখুন আমি ওখানে ম্যারিটাল স্ট্যাটাসটা ম্যারিড করে নিয়ে সেভ করেছিলাম, সেভ করে আবার এইগুলো সব ভরলাম। ভরার পরে দেখুন সেম অ্যাজ অ্যাবাভ করে দিলাম অ্যাড্রেসটা, ঠিক আছে। করার পরে দেখুন সার্ভিস ক্যাটাগরিটা এখানে গভর্নমেন্ট করে দিলাম। সার্ভিস টাইপটা এখানে গ্রান্টিন ইন স্কুল করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এমপ্লয়ি নাম্বার ওই ক্ষেত্রে সেইভাবে নাও থাকতে পারে, থাকলে দেবেন। যার এখানে দেখবেন শুধু ডিজিট ছাড়া আর কিছু দিতে দেয় না। এইচআর ড্রন ইয়েস করে দিলাম, কত টাকা এইচআর ড্র করছে সেটা লিখলাম, ঠিক আছে। এইখানে আর কিছু লিখলাম না। তারপরে দেখুন এটা সেভ করছে, আশা করি এবার সেভ হয়ে যাবে। দেখুন ডাটা সেভ সাকসেসফুলি। তাহলে দেখুন এই ধরনের ভুলগুলোও কিন্তু আমাদের মাঝে মাঝে লক্ষ্য করতে হবে যে ভুলটা কী হচ্ছে। তো ভুলটা কী হয়েছিল, স্পাউস এন্ট্রি করতে যাচ্ছি কিন্তু জেনারেল ইনফরমেশানে আমি কী করে রেখেছিলাম, সিঙ্গেল করে রেখেছিলাম, যার কারণে কিন্তু হচ্ছিল না, ঠিক আছে। তো এইটা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকছে। তারপরে আবার সেভ অপশানে গেলাম। তো এইবারে দেখুন কি করতে হবে আমাদের, ডাটা এমপ্লয়ি রিলেশনশিপ স্ট্যাটাস হয়ে গেল। এবার এটাকে আপনারা ব্যাক করে যেতে পারেন, ব্যাক করে গিয়ে দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস এই জায়গাটা, এটা কিন্তু হয়ে গেল, এটা অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্রুভ করতে হবে ডঙ্গেল দিয়ে, পরে করছি সেটা। এবার কোয়ালিফিকেশান ডিটেলসে গেলাম, এটা ব্যাকে গিয়ে। তো কোয়ালিফিকেশান ডিটেলস এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা আপনাকে করতে হবে। তো দেখুন এটা এইখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে, যার যেরকম হবে। এটা অ্যাকাডেমিক, ঠিক আছে, বিএসসি অনার্স সিলেক্ট ক্লোজ করলাম। করে এইবারে এটা হয়ে গেল। হয়ে গিয়ে দেখুন আরও কিছু এখানে করা যেতে পারে, আমি করছি না, এটা জাস্ট এখানে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এন্টার নেম অফ কোয়ালিফিকেশান এটা বলছে, ডিসিপ্লিন কী আছে, তাহলে এটা দিতে হবে। আমি ভেবেছিলাম যে স্টার চিহ্ন ছাড়া বাকিগুলো না দিলেও হবে, তাইলে এটাও আমাদের দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সেভ করার চেষ্টা করছি, দেখি সেভ হয় কি না। দেখুন এখানেও বলছে যে এটা স্ট্যাটাস পেন্ডিং, তো এটা স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করতে হবে, তারপরে এটা স্ট্যাটাসটা হবে। লোন অ্যাডভান্স মাস্টারে গিয়ে এখানে কিছু আমরা করছি না, দরকার নেই। এবারে স্যালারি কম্পোনেন্টে সরাসরি চলে যাচ্ছি, ঠিক আছে। এবারে স্যালারি কম্পোনেন্টে গিয়ে এই ডাটাগুলো আপনাকে ভরতে হবে। এটা হচ্ছে প্রথমে কী কী পেতে সে পাবে সেইটা, তারপরে ডিডাকশানগুলো কী হবে, ওকে। তো আসুন আমরা এক এক করে এটা করব। দেখুন বেসিক পে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, ওকে, বেসিক পে আমরা দিয়ে দিয়েছি। এইবারে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসিকের সঙ্গে আরও যেগুলো আছে ডিএ এইচআরে, এগুলো কিন্তু পরপর আমাদের সব দিতে হবে। তো ইনসার্ট করব এখানে, ইনসার্ট করে এখানে এক এক করে আমরা নেব সেই তথ্যগুলোকে, ঠিক আছে।
তো এইবারে দেখুন বেসিক পে তো হয়ে গেছে। এবারে ডিআরএনএস পেটাকে আমরা এলওবিতে এখানে ক্লিক করে এইখান থেকে নেব, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমরা ডিআরএনএস অ্যালাউন্সটা নেব, ওকে। ডিআরএনএস অ্যালাউন্স এই যেটা রয়েছে এটা কিন্তু একটু দেখে নেবেন, ডিআরএনএস পে নয়, ডিআরএনএস অ্যালাউন্স আমরা নেব। ডিআরএনএস রিলিফ আর একটা কথা, বা আরও যে সমস্তগুলো রয়েছে এগুলো কিন্তু একটু দেখে নেবেন, ঠিক আছে। আপাতত আমাদের নিতে হবে ডিআরএনএস অ্যালাউন্স। এরিয়ার ডিআরএনএস অ্যালাউন্সও নয়, ডিআরএনএস পেও নয়, এগুলো অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অনেক সময় একবারে নেয় না, এই দেখুন এবারে নিয়েছে। এবারে একটু ক্যালকুলেটে ক্লিক করব আমরা। ক্যালকুলেটে ক্লিক করে একটু দেখে নেব এই ক্যালকুলেশনটা ঠিক আছে কি না, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা ঠিক আছে কি না এটা কিন্তু আমাদের একটু দেখতে হবে, ওকে। এবার ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নেব। দেখে নিয়ে এখানে নোশনাল ডেট যেটা, মানে যে ডেট থেকে তার এফেক্ট হবে সেই এফেক্টটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে রিজন মানে কেন তিনি এই ডিআরএনএস পেটা পাবেন। তো এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিলাম। দিয়ে গভর্নমেন্ট অর্ডার নাম্বার যেটা আছে সেই অর্ডার নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ওই অর্ডারের যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা লিখবেন, ঠিক আছে। দেখুন আমি এখানে ডেটটাও লিখে দিচ্ছি। এখানে অ্যাক্টিভটা রাখতে হবে, রেখে এটাকে জাস্ট সেভ করতে হবে। এখানে দেখুন কোনো ক্ষেত্রে এফেক্ট কোন ডেট থেকে হচ্ছে আর একটা ডেট কোন ডেট পর্যন্ত হচ্ছে, এরকম অনেক ক্ষেত্রে থাকতে পারে। তো সেইগুলো নিয়ে আমরা যদি কোনো সমস্যা হয় পরে দেখব, আগে এগুলো ইনসার্ট করে নিই। তো ডিআরএনএস অ্যালাউন্সটা ইনসার্টেড হয়ে গেল। এইবারে দেখুন এইবার আমরা এইচআরে এখানে ইনসার্ট করব। দেখুন তো ইনসার্ট এইচআরে এলওবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আমরা এইচআরে মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট অ্যালাউন্স দেখুন 0103 কম্পোনেন্ট, ডি এটা ছিল 0102। এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট হতে একটু সময় নেয়। দেখুন এবার ক্যালকুলেট করছি। দেখুন এখানে কি বলছে, আচ্ছা এখানে বলছে দেখুন অ্যাট দ্য টাইম অফ এইচআরএ দেয়ার ইজ নো কোয়ার্টার অকুপেন্সি প্রেজেন্ট ফর দিস ডেট রেঞ্জ। আরও একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে, কারণ সেই ভুলটাকে সংশোধন করতে হবে। তো সেই জন্যে মনে হয় নিচ্ছে না। তো এবারে আবার একটু আমরা ব্যাকে যাব। তো ব্যাকে গিয়ে এই পে ইনফরমেশানে এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখুন অ্যাকোমোডেশন ডিটেলসে এখানে রয়েছে ওন রেন্টাল হাউসে সে থাকে, মানে নিজের বাড়িতে থাকে, কিন্তু উইথ এফেক্ট ফ্রম, দেখুন এই এফেক্ট ফ্রমের ডেটটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখুন 26/2/24 দিয়ে ফেলেছি, কোনো কারণে হয়তো নিয়েছে বা দেওয়া হয়ে গেছে। তো এই ডেটটা কিন্তু 1 ফেব্রুয়ারি ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট থেকেই হবে। ওই জন্য 1 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত কোথায় তিনি ছিলেন সেটা বুঝতে পারছে না বলে ক্যালকুলেট করতে পারছিল না। তো এটাকে আবার আমি সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেল। আবার আমি স্যালারি কম্পোনেন্টে যাচ্ছি। স্যালারি দেখুন এই ভুলগুলোও কিন্তু এইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের ভুল আমাদের মানে অনেক সময় নোয়িংলি অথবা আননোয়িংলি হয়ে যায়, মানে জেনে বা অজানা ভুলগুলো হয়ে যায়। তো আবার এখান থেকে আমরা হাউস রেন্ট অ্যালাউন্সটাকে আবার নিয়ে নিচ্ছি। দেখুন তো হাউস রেন্ট অ্যালাউন্স এইখান থেকে আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম, ঠিক আছে। মাঝে মাঝে নিতে একটু সময় নেয়। দেখুন হয়ে গেল। এবারে ক্যালকুলেট করছি। দেখুন ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল। তো এই ব্যাপারগুলো কিন্তু এরকমভাবে চলে আসে। তো এখানে দেখুন একটা একটা ডেট নিয়েছে, এটা পরে ঠিক করা যাবে, অসুবিধা কিছু নেই। এখানে আমি ডেট অফ অ্যাপয়েন্টমেন্টের নোশনাল এফেক্টটা এখানে দিয়ে দিলাম। আবার এখান থেকে আমি অ্যাপয়েন্টমেন্টটা দেবো, অ্যাপয়েন্টমেন্টের যে অর্ডার নাম্বার সেইটা দেবো। দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই তারিখটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে জাস্ট আবার সেভ করে নিচ্ছি। দেখুন এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরপরে তিনি মেডিকেল অ্যালাউন্স পাবেন। তো মেডিকেল অ্যালাউন্সটাও এখান থেকে নিতে হবে, যেহেতু তিনি হেলথ স্কিমে নেই, তাই তিনি মেডিকেল অ্যালাউন্স পাবেন। তো মেডিকেল অ্যালাউন্স দেখুন এই যে 01/12 এটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করছি, ঠিক আছে। দেখুন মাঝে মাঝে সময় নিয়ে নেয়, এতটা সময় বিরক্তিকর মনে হয়। তো আবার এখান থেকে ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে দেখুন এই 500 টাকা নিয়ে নিয়েছে। এফেক্টটা আমি একটা দিয়ে দিলাম। আবার সেই লিখলাম অ্যাপয়েন্টমেন্ট, ডেট অফ অ্যাপয়েন্টমেন্টের পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে সেভ করে নিলাম। হয়ে গেল সেভ। দেখুন যা যা পাওয়ার সেইগুলো সবই সেভ করে নিয়েছি। এবার ডিডাকশান ডিটেলসে আমাদের একটু যেতে হবে।
মানে কী ধরনের ডিডাকশান তার হবে, সেই ডিডাকশানগুলো আমাদের এখানে এক এক করে নিয়ে নিতে হবে। আবার দেখুন এখানে ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে এখান থেকে সব ডিডাকশানগুলো আমাদের নিতে হবে। তো দেখুন আমরা ডিরেকশানে ক্লিক করে নিলাম, ডিরেকশান টাইপটা কী হবে সেটা আমাদের নিয়ে নিতে হবে। প্রথমে তো জিপিএফ কিছু থাকে না, ঠিক আছে। জিআইএসের যে ইন্স্যুরেন্সটা থাকে সেইটা আমাদের নিতে হবে। দেখুন স্টেট, ঠিক আছে, স্টেট জিআইএস ইন্স্যুরেন্স যেটা আছে, সেভিংসটা নয় ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে স্টেট জিআইএস ইন্স্যুরেন্স 1987, সেইটাতে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিলাম, নিয়ে জাস্ট ক্যালকুলেট করলাম, দেখুন 12 টাকা চলে এলো। আর যেটা এটা ইন্স্যুরেন্স, যেটা সেভিং, সেটা নভেম্বর থেকে শুরু হয়। এটা হয়ে গেল। হওয়ার পর এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আরেকটা আমরা করব, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্সটা বাই ডিফল্ট আসার কথা, তো অনেক ক্ষেত্রে কী হয়, এক্স্যাক্ট অ্যামাউন্ট আমরা দিই না, আমরা এই অ্যামাউন্টের জায়গাটাতে ডেট অফ ইফেক্টটা দেবো, দিয়ে অ্যামাউন্টের জায়গাটাতে জাস্ট 0 দেবো, 0 দিয়ে এটাকে আমরা সেভ করে নেব, ঠিক আছে। অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড ফর দিস কম্পোনেন্ট, সিস্টেম উইল ক্যালকুলেট দ্য ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট দেবো না। ওকে, দেখুন প্রফেশনাল ট্যাক্সে অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, এই হয়ে গেল। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা জায়গা সব করে নিলাম। এইবারে হওয়ার পর এইবার আমরা ডঙ্গেল ইনসার্ট করে এটাকে অ্যাপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখুন ডঙ্গেল ইনসার্ট করে আবার অ্যাপ্লিকেশানে যেতে হবে, সেগুলো সব আর নেই, আবার আপনাকে নতুন করে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি আইএফএমএসে আবার নতুন করে লগ ইন করবো। দেখুন আমি ডিডিও লগ ইন করলাম, ডঙ্গেল ইনসার্ট করে নিয়েছি, করে নিয়ে জাস্ট এইচআরএমএসে যাচ্ছি, এইচআরএমএসে গিয়ে ডিএসসিকে ওকে করে এগোচ্ছি। দেখুন মাঝে মাঝে পেছন দিকে আসে, তো ডিএসসিকে ওকে করে এগোচ্ছি। এবারে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। লগ ইন হয়ে গেল। হওয়ার পরে এবার দেখুন এই সাকসেস যেই হয়ে গেল, এইচআরএমএসে আমাকে নিয়ে যাবে ডাইরেক্ট। এইচআরএমএসে যাওয়ার পর দেখুন এইবারে যেতে হবে ইনবক্সে, সময় নিচ্ছে একটু, ঠিক আছে। তো এই ইনবক্সে নাই, এটা যেতে হবে, ওটা ইনবক্সে নয়, ওখানে যেতে হবে টাস্ক লিস্টে। এইচআরএমএস এই টাস্ক লিস্টে যাওয়ার পর তারপরে এমপ্লয়ি লিস্ট পেন্ডিং ফর অ্যাপ্রুভালে যেতে হবে। তারপরে যে এমপ্লয়ির কাজ এতক্ষণ ধরে করা হলো সেই এমপ্লয়িটিকে খুঁজে নিতে হবে। আমি এখানে ম্যাক্সিমাম সংখ্যাটা সিলেক্ট করে দিলাম, সেই এমপ্লয়িকে খুঁজতে হবে। জাস্ট এমপ্লয়ির নাম্বারের মানে এমপ্লয়ির যে রিকোয়েস্ট আইডি তার উপরে ক্লিক করলাম। এখানে একটা জিনিস আপনাদের বলা, সেটা হচ্ছে এমপ্লয়ির যখন কোনো আইডি জেনারেট করবেন তখন অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন সালে জয়েন করছে সেই সালটা ঠিক আছে কিনা, নইলে কিন্তু এটা আবার সংশোধন করে এমপ্লয়ি আইডি নাম্বারটা একটু গন্ডগোল হয়ে যায়। তো সালটা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এই হয়ে গেল। হওয়ার পরে আমার ডঙ্গেল ইনসার্ট করাই আছে, এখানে অ্যাপ্রুভ ক্লিক করছি, ঠিক আছে। তো দেখুন ইফ ইউ হ্যাভ চেঞ্জড এনি এমপ্লয়ি রিলেটেড ইত্যাদি এসব রয়েছে, এগুলোতে আমি ওকে করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আসবে আপনার কাছে। তো দেখুন এটা প্রসেসিং হচ্ছে। দেখুন আমাদের ডাটা সাকসেসফুলি অ্যাপ্রুভড, নিউ আইডি ইজ এত, আইডি ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখানে যদি আপনাদের এটা আবার চেক করে দেখবার দরকার থাকে, টাস্ক লিস্টে আবার যাবেন, আবার গিয়ে জাস্ট মাই এমপ্লয়িতে যাবেন, কারণ তো অ্যাপ্রুভ হয়েই গেছে। মাই এমপ্লয়িতে গিয়ে ওই যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিটাকে এখানে খুঁজতে হবে, সেই বেনিফিশিয়ারির নাম দিয়ে, ঠিক আছে। নাম দিয়ে এখানে খুঁজে দেখুন এখানে আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে। এই আইডির উপরে ক্লিক করছি, ক্লিক করলে দেখুন এখানে এতক্ষণ রিকোয়েস্ট আইডি দেখাচ্ছিলো, এখন কিন্তু ইউনিক আইডি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আমরা আইডি জেনারেট করে নিতে পারবো। টোটাল পদ্ধতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখালাম। এইবারে এটা এইচওতে ট্যাগ করতে হবে। কীভাবে ট্যাগ করতে হবে সেটা এই ভিডিওতে দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা হয়তো অনেকটা অধৈর্য হয়েছেন। তো এখানে কী ভুল আমাদের হতে পারে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এইচওতে কীভাবে এমপ্লয়িকে ট্যাগ করতে হয়, ঠিক আছে।
এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আর ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই এমপ্লয়ি আইডি দিয়ে ডিপার্টমেন্টের কাছে বা ক্যাডার কন্ট্রোলিং অথরিটির কাছে, যারা ক্যাডার কন্ট্রোলিং অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটির কাছে পাঠাতে হবে এমপ্লয়িকে তার যে পোস্ট কোড তার সঙ্গে ট্যাগ করার জন্য। তাহলে এইচআরএমএস আইডি জেনারেশনটা এখানে শেষ হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এটা এইচওতে ট্যাগ করার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।